দর্শক, টাইমস হেডলাইন্সে আপনাদের আমন্ত্রণ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের প্রথম পাতায় প্রকাশিত কয়েকটি খবরের মধ্যে একটি হচ্ছে যে বিরোধী দল অর্থাৎ জামাত এবং এনসিপির কয়েকজন নেতা গতকাল থেকেই বলছেন যে ওনারা শ্যাডো ক্যাবিনেট গঠন করবেন। তো এই শ্যাডো ক্যাবিনেট কেন গঠন করা দরকার বা এটার উদ্দেশ্যই বা কি, এটা নিয়ে আমি আলোচনা করব মোহাম্মদ আলামিন সাদমানের সঙ্গে। এই শ্যাডো ক্যাবিনেটের আইডিয়াটা কোথায় থেকে আসলো? শ্যাডো ক্যাবিনেটের আইডিয়া যদি বলি, এটা আসলে একটা ওয়েস্টমিনস্টার স্টাইলের আইডিয়া। এটা আসলে বর্তমানে ওয়েস্টের অনেক কান্ট্রি ফলো করে। শ্যাডো ক্যাবিনেটটা মূলত হচ্ছে, ধরেন আমাদের তো একটা গভর্নমেন্টের কিছু মিনিস্ট্রি থাকেই। সেই মিনিস্ট্রিগুলোতে ওই অপোজিশন যে লিডার, অপোজিশন যে পার্টি, ওই পার্টি নিজস্ব মানুষজন অ্যাপয়েন্ট করে। ওই তাদের কাজ মূলত হয় যে ওই মিনিস্ট্রিগুলোর ক্রিটিসিজম করা এবং তাদের একটা আল্টারনেটিভ প্ল্যান অর প্রপোজালস থাকা, মানুষকে বোঝানো যে আমরাও আসলে এই জিনিসগুলোর যোগ্য। এবং এটার আরেকটা বড় কারণ হচ্ছে অ্যাকাউন্টেবল রাখা, গভর্নমেন্টকে তার যে কোনো কাজে অ্যাকাউন্টেবল রাখা। আমরা এটা জানি যে গত কয়েক বছর ধরে অ্যাকাউন্টেবিলিটির মানে ল্যাকিংস দেখা দিয়েছে, এবং এর কারণেই আর কি বর্তমানে যে অপোজিশন আছে তারা এই গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখার জন্য, ক্রিটিসাইজ করার জন্য, একটা গভর্নমেন্টকে এফিশিয়েন্ট করে তোলার জন্য তাদের মতে তারা হচ্ছে এই। কিন্তু সরকার সরকার নিজেই তো এই কাজগুলো করবেন, এবং ধরুন সরকারের এই কাজগুলো দেখার জন্য সংসদ আছে। আমরা অতি সত্বরই দেখব সংসদের অধিবেশন ডাকা হবে, মানে 1 মাসের মধ্যে। এরপর সংসদে বিরোধী দল থাকবে, এছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলো থাকবে, যেই স্থায়ী কমিটির কেউ কেউ প্রধান, কেউ কেউ হবে বিরোধী দল থেকে, না হলে বিরোধী দল থেকে সদস্য থাকবে প্রত্যেক। তাদের তো ওয়াচ করার কথা এই সরকার ঠিকমতো ফাংশন করছে কিনা, বা তাদেরকে যেটা বলা হয় যে দায়িত্বশীল ও জবাবদিহি রাখার জন্য। তাহলে কেন আবার এটার এই শ্যাডো ক্যাবিনেটের প্রয়োজন পড়লো? জুলাই সনদ যদি পাস হয়, তাহলে জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার এবং হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি অপোজিশন পার্টি থেকে থাকবে। অপোজিশন বা এখন যারা 11 দলীয় জোট, তারা যেটা বলছে যে সব সময় সংসদে আর কি গড়পড়তা নিয়মে তারা চলতে চাচ্ছে না। তারা চাচ্ছে এর থেকে বেরিয়ে এসে ওয়েস্টের স্টাইলে, দেখলাম তারা ওয়েস্টমিনস্টার স্টাইলেই ফলো করার যে। আপনি কি বলতে চাচ্ছেন যে ধরুন আমরা তো অতীতে দেখেছি যে যে সরকারে আসুক সেই সরকার তার নিজের মতো চালায়, অনেক ধরনের দুর্নীতি এবং অনিয়মের আমরা অভিযোগ পাই, অনেক ক্ষেত্রে সেগুলো সত্য। এই যে জিনিসগুলো হয় সেই সব সরকারের কাজকর্মে দৃষ্টি রাখা, নজর রাখা, এবং সেগুলো সরকারকে নজরে আনা যে এইসব হচ্ছে, আপনার মন্ত্রণালয়ে এইসব দুর্নীতি বা অনিয়ম হচ্ছে, সেগুলো বন্ধ করুন। এটাও কি একটা উদ্দেশ্য এই শ্যাডো ক্যাবিনেটের, যে সরকারের কর্মকাণ্ডে নজর রাখা? হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে বিরোধী দলের মূল কাজই হচ্ছে যে যে দল ইলেক্টেড হয়ে আসছে সেই দলের আসলে নজর রাখা, যেন তারা জনগণের স্বার্থে কাজ করে। এখন আমি দেখলাম, আমি এনসিপির অনেকের সাথে কথা বললাম, অথবা যে আমাদের অনেকের সাথে কথা বললাম, তাদের আসলে মূল কাজটাই হবে যে সামনে তারা বিরোধী দল হিসাবে, আপনার রিসেন্টলি হচ্ছে জামায়াতে আমির, অথবা গতকালকেও কিন্তু জামাতের অন্যতম নেতা হামিদুর রহমান আজাদও কিন্তু এটা বলেছেন যে তারা এই রোলটা প্লে করতে চান স্ট্রংলি। এবং এরপর শিশির মনির অথবা আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়ার যেই রিমার্কস, ওগুলাতেও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে যে তারা সরকারকে অ্যাকাউন্টেবল রাখার জন্য, ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য তাদের এই প্ল্যান তা খুব স্পষ্টতই দেখা যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে শ্যাডো ক্যাবিনেট যদি সত্যি সত্যি গঠিত হয় এবং সেটা ফাংশন করে, তো সেক্ষেত্রে আমাদের যে গণতান্ত্রিক যাত্রা এবং যে সুশাসনের প্রচেষ্টা, সেটা একটু জোরালো হবে? হ্যাঁ, তা অবশ্যই হবে। কিন্তু এখানে কিছু কথা আছে, যেমন হচ্ছে এক্সপার্টরা বলছেন যে শুধুমাত্র একটি শ্যাডো ক্যাবিনেট হলেই, মানে বিরোধী দল যে খুব ভালোভাবে এটা ফাংশন করাতে পারবে সেটা ইম্পর্টেন্ট। এই জন্য আসলে একটা স্ট্রং অপোজিশনেরও দরকার। অপোজিশন যদি স্ট্রং হয়, একটা অপোজিশন যদি তার রোলটা সঠিকভাবে প্লে করে, তাহলেই এটা এনশিওর করা সম্ভব। এর এফেক্টিভনেসটা কিন্তু আসলে অপোজিশন কতটা শক্তিশালী তার উপর নির্ভর করছে। কারণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অপোজিশন স্ট্রং না হয়, স্ট্রং রোল প্লে না করে, তাহলে কিন্তু গণতন্ত্রের যে আমরা উত্তরণটা সেটা আমরা পাবো না। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আজকে শেষ হচ্ছে।
প্রায় 18 মাস আগে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করব আমাদের আরিফুল ইসলাম মিঠুর সঙ্গে। এই সরকারের আসলে সাফল্য বলতে আমি যতটুকু দেখেছি যে প্রচুর প্রচারণা হয়েছে। সরকারের যে প্রেস উইং ছিল, প্রেস উইং থেকে আমরা খুব বেশি বিবৃতি পেয়েছি। কিন্তু বাস্তবে সেগুলো কি আমরা দেখিনি? যে পরিমাণে আসলে করার কথা ছিল সেগুলো এই সরকার পারেনি। 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়, পতন হওয়ার পর 8 আগস্ট পর্যন্ত কোনো সরকারই ছিল না, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপরে 8 আগস্ট যখন সরকার শপথ নেয়, নতুন সরকার, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকেও আইন শৃঙ্খলা আসলে খুব ভালো একটা পৌঁছায় নাই। কারণ বিভিন্ন জায়গা থেকে পুলিশের ওসিদের বদল করা হয়েছে। এর মধ্যে সেসব পুলিশ আবার যে জায়গাগুলো চিনে না, এরকম নানা কারণে এর মধ্যে চুরি ডাকাতি, পুলিশের মোরালও অনেক লো ছিল, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের যে অস্ত্র লুট করা হয়েছে। তো এর মধ্যে দিয়ে মানে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। আমরা তো ভেবেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা উন্নতি হবে, কিন্তু আমরা যতটুকু আশা করেছিলাম আসলে মানে তার ধারে কাছেও যায়নি। এটা সত্য যে নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ হয়েছে, তবে অন্য মানে নির্বাচন বাদে, নির্বাচনের আগে একটা সরকার 1 বছর 6 মাস, প্রায় 18 মাস যে সরকারে ছিল, তো যেসব প্রতিশ্রুতিগুলো সরকার দিয়েছিল সেগুলো করতে পারেনি ঠিক মতো। তার ধরেন একটা জিনিস হচ্ছে রিফর্ম। এই সরকার প্রত্যেকটা খাতে রিফর্ম করতে চেয়েছিল, যাতে আগের সরকারের মতো, অন্যান্য সরকারের পলিটিক্যাল সরকারের মতো, যেমন যাতে মানে পাওয়ারকে অ্যাবিউজ না করতে পারে। কিন্তু এই সরকার 11টা কমিটি করলো এসব সংস্কারের জন্য। 11টা কমিটির মধ্যে 6টা কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা করা হয়েছে, সেগুলো জুলাই চার্টারের মধ্যে কিছু আনা হয়েছে। বাকি 5টা কমিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ধরেন গণমাধ্যম বিষয়ক একটা কমিশন, তারপরে শ্রম বিষয়ক একটা কমিশন, নারী বিষয়ক কমিশন, লোকাল গভর্নমেন্টের বিষয়ে একটা কমিশন সহ এরকম 5টা কমিশনের কোনো কথা শুনেইনি সরকার, মানে আলোচনাই করেনি। শুধুমাত্র তারা প্রতিবেদন দিয়েছে, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তার মানে সংস্কারের যে অর্ধেকটাই হয় নাই বলা চলে। দুর্নীতি দমন তো একটা বড় পদক্ষেপ ছিল, সরকারের প্রতিশ্রুতি ছিল। জি, দুর্নীতি দমন একটা বড় প্রতিশ্রুতি ছিল, কিন্তু এইবারের যে টিআইবির যে করাপশন পারসেপশন ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আবার এক ধাপ আমরা নিচু দেখছি। মানে বাংলাদেশ এই সরকারের সময় দুর্নীতি একটু বেড়েছে, সেটাই তো সেটা ইন্ডিকেট করতে পারে। আবার পয়েন্টের দিক থেকে আবার একটু বেড়েছে। তো এইটা একটা মানে মিক্সড, মানে দুর্নীতি বেড়েছে না কমেছে এই সরকারের আমলে? ইন্ডেক্সের তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানে পয়েন্টেও বলা হয় সেই দিক থেকে বেড়েছে, মানে ভালো হয়েছে। আবার যদি দেখি ধাপের দিক থেকে, ওই ধাপের দিক থেকে নেমেছে। এটা একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার যে আসলে মানে আমাদের যে দুর্নীতির অবস্থা ছিল আগের সরকারের আমলে, এই সরকারের আমলে আমরা কোনো উন্নতি দেখি নাই। তো ধরুন আপনি অনেক কিছু বললেন, এর মধ্যে 2টি বড় কমিশন কিন্তু হয়নি। আমরা জানি যে জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য অধিকার কমিশন, তো এটি শেষ মুহূর্তে করা হয়েছে, কিন্তু সেগুলো তো আগে করার কথা ছিল, সেগুলো না হওয়ার কারণ। জি, মানে গভর্নেন্সের একটা বড় জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট এবং পলিসি, এই দুইটা জিনিস যদি আমরা তাকাই, তাহলেও দেখা যাবে যে সরকার গুড গভর্নেন্সের আশেপাশেই নাই। তার মানে হচ্ছে যে মানবাধিকার কমিশন, দেশে মব হচ্ছে, এখানে মারা যাচ্ছে, এখানে পিটিয়ে মারা যাচ্ছে, মারছে মানুষ, তো একদম শেষ সময়ে এসে মানবাধিকার কমিশন গঠন করা হলো, এবং এমন সময় গঠন করা হলো যখন এটা আসলে খুব একটা কার্যকর নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে গভর্নেন্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যেগুলো মাপকাঠি আছে, পিলার আছে, এই পিলারগুলো কার্যকর করতে ইনফরমেশন কমিশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সরকার আসলে কি করছে ট্রান্সপারেন্ট হইতে। সরকার এখন পর্যন্ত এই কমিশনই গঠন করেনি, এবং এই জুলাইয়ের পর থেকে এই কমিশনটা অকার্যকর। অর্থাৎ এই সরকার কার সাথে কি চুক্তি করছে বা কি করছে এগুলো জানার কোনো স্কোপ, মানে সার্বিকভাবে বিবেচনা করলে এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং এই দেশবাসী যে আশা করেছিল যে এই সরকার এই বিষয়ে লক্ষ্য রাখবে এবং সাফল্য অর্জন করবে,
মোটা দাগে তেমন কিছু হয় না। যদিও প্রেস সচিব শফিকুল আলম উনি কিন্তু বলেছেন, মানে দাবি করেছেন যে 90% সফল হয়েছে এই সরকার। একজন অ্যাডভাইজারের সঙ্গে কথা বললাম, ফাউজুল কবির খান, তিনি মনে করেন যে এই সরকার সফল, তবে সাধারণ মানুষের যে এক্সপেকটেশন এটা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। তাহলে আবার কিভাবে সফল হবেন? কেন ব্যর্থ হয়েছে তারও একটা কারণ বলেছেন অর্গানাইজড কোনো গ্রুপ এই সরকারকে সাপোর্ট করেনি। ওনারা নিজেরাই সরকার, নিজেদেরই তো সব ক্ষমতা ছিল, তো উনি অর্গানাইজ বলতে কি বুঝেছেন আমি ঠিক জানি না। তবে একটি কথা বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনভিজ্ঞ এবং বাইরে থেকে এসছে যারা, তাদেরকে দিয়ে এই সরকার গঠন করা হয়েছে। এটাও বলা হয় যে এটাও একটা অন্যতম কারণ। এটা আসলে ফরেনসিক গভর্নমেন্ট বলা যায়, মানে অনেকে বলেন আর কি, যে ফরেনসিক ইন দ্য সেন্স যে এই গভর্নমেন্ট মনে করেছে যে বাইরে বাঙালি যত আছে পরিচিত বা এই সরকারের পরিচিত, তাদেরকে এনে এনে বড় বড় জায়গায় আসলে বসানো হয়েছিল, এবং এই জায়গাগুলোতে সম্পর্কে তাদের সেইভাবে ওরিয়েন্টেশন ছিল না বলে ধারণা করা হয়। কারণ মাঠের অবস্থা আর দেশের বাইরে থেকে এসে এইগুলো হ্যান্ডেল করা কঠিন। তো আমরা তাদের পারফরমেন্স খুব একটা ভালো দেখিনি, যেটা ইয়েতেও দেখি নাই। ধরেন বিডা, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আশিক চৌধুরীকে আনা হয়েছিল, সেটাও খুব একটা সফলতার মুখ দেখেনি। দর্শক, আগামীকাল নতুন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নানান দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই পর্যন্ত বেশ কয়েকটি দেশ থেকে প্রতিনিধি আসবে, সেটি কনফার্ম করেছে। আরও কয়েকটি দেশ থেকে আসার কথা। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট শাহরিয়ার জামানের কাছ থেকে। এই পর্যন্ত কতজন আসবে বলে কনফার্ম করেছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, এবং অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে মোট 13টি দেশকে, আমরা যেটা জানতে পেরেছি, মোট 13টি দেশকে 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যেহেতু প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর ক্যাপাসিটিতে উনি সরকার প্রধানকে জানিয়েছেন, বাট কিছু কিছু দেশে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি। সে ফর এক্সাম্পল মালদ্বীপে যে প্রেসিডেন্ট উনি কিন্তু নির্বাহী ক্ষমতার অধিকারী, ফলে ওখানে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যেটাই বলি আমরা, সেখানে কিন্তু ওটা প্রেসিডেন্টের এখতিয়ারে থাকে। সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে, প্রত্যেকটা 6টা কান্ট্রি পার্টিসিপেট করবে বলে আমাদেরকে অলরেডি জানিয়েছে। এর মধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি, মালদ্বীপ থেকে তার প্রেসিডেন্ট মুইজু উনি আসবেন, ভুটানের প্রাইম মিনিস্টার এবং ইন্ডিয়ার স্পিকার ওম বিড়লা, যদি আর একটু পাশে থাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে তারা পাঠাচ্ছে। আর এদিক থেকে শ্রীলঙ্কার হেলথ মিনিস্টার উনি এটাতে অংশগ্রহণ করবেন। আর পাকিস্তান থেকে মন্ত্রী পর্যায়ের একজন আসবেন, এটা কনফার্ম করেছে, কিন্তু নামটা এখনও কনফার্ম পাইনি আমরা। আর অন্যান্য দিক থেকে যে দেশগুলো ছিল, সে ফর এক্সাম্পল চায়নাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন। ইন্ডিয়ার তো নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়েছিল। ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং আজ ম্যাটার অফ সব দেশেরই রাষ্ট্রপ্রধান, যেটা আমি বললাম, ব্যাখ্যা করলাম। এবং মোদী সাহেবের, যেটা আমরা প্রাথমিকভাবে শুনতে পেয়েছিলাম, যে মোদী সাহেবের আসারও আগ্রহ ছিল, বাট এইটা আমরা জানি যে 17 তারিখ আগামীকালকে হচ্ছে, ওই দিনকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসছেন এবং তাদের সেটা আমরা জানি যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, এয়ারপোর্টে গিয়ে রিসিভ করা থেকে শুরু করে, বা বায়োল্যাটারাল টকস। এই কারণে যেটা জানানো হয়েছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সেটার কারণে মোদী সাহেবের আগ্রহ থাকা সত্ত্বেও উনি এই অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি আসতে পারছেন না। সেই জায়গাটায় উনি স্পিকারকে, অবশ্যই এটা সরকার মনোনীত হতে হয়, স্পিকারকে উনি পাঠাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। চায়নার কথা বলছিলেন, চায়নাকেও আমরা দাওয়াত দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে চায়নায় একটা খুব বড় উৎসব হয়, ওদের লুনার মানে চন্দ্র মাস শুরু হওয়ার, যেটা বছরে একবারই হয়, সেটা পড়েছে তাদের 17 তারিখে, এবং তার আগে পিছে গোটা চায়না কিন্তু বন্ধ থাকে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওই পুরো বেলটাই এই লুনার যে ক্যালেন্ডার, সেটা ওরা পালন করে থাকে, অনেক বড় আকারে পালন করে। তো সেটার কারণে তারা এখনো কোনো কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে ওখান থেকে পার্টিসিপেশনটা হয়তো বা মিনিমাম থাকবে।
আমরা শুনছিলাম যে টার্কি থেকেও কেউ আসার কথা। টার্কি থেকেও একটা রিপ্রেজেন্টেশন আমরা আশা করছি, কিন্তু এগেইন গো ব্যাক, নেইবারহুড বা কাছাকাছি প্রক্সিমিটি থাকলে যত দ্রুত রেসপন্স করা যায়, টার্কির পক্ষে এটা ডিফিকাল্ট। 8 ঘন্টা ট্রাভেল, হুম, আর তারা যেই সময়ে তাদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং যে সময় ইনভাইটেশনটা পাঠানো হয়েছে সেই টাইম গ্যাপটা একটু কম। মানে আজকে তারা পেয়েছে, তো আজকে রোববার, আজকে ওখানে হলিডে, তো কালকে তাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে এবং একজনকে পাঠাতে হবে। একটা শিডিউলেরও বিষয় থাকে, অনেকের অনেক কাজ থাকে, বা হঠাৎ করে একজনকে পাঠানোটাও কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো মন্ত্রী পর্যায়ে না হলেও তার নিচের পর্যায় থেকে একজন, টার্কি থেকে একজন আসবে বলে আমরা শুনতে পেরেছি। তো দেখা যাচ্ছে যে মূলত সাউথ এশিয়ার দেশগুলো থেকে নেইবারহুড অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট। নেইবারহুডের পার্টিসিপেশন আউটসে যে অলমোস্ট 100%। ছটা দেশ থেকেই আসছে, আমরা যদি আফগানিস্তানকে বাদ দিই। আফগানিস্তান থেকে কেউ আসছে না। আফগানিস্তানকে দাওয়াতই দেওয়া হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারকে বাংলাদেশ সরকার রিকগনাইজ করে না, সো দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। বাংলাদেশের কোন পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে নেমেছিল এবং কি ধরনের রোল প্লে করেছে, এইসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন টাইমস অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক জসিম আহমেদ। জসিম আহমেদ, আজকে আর্মি চিফ ওয়াকারুজ্জামান উনি বলেছেন এক দরবারে যে আর্মিকে ব্যারাকে ফিরে নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি আর্মি চিফ সবসময় নির্বাচনের তাগাদা দিয়েছিলেন বা তাগিদ দিয়েছিলেন যদি আমরা বলি, তখনও কিন্তু তিনি বলতেন যে আর্মিকে তিনি ব্যারাকে ফিরে নিতে চান, যত তাড়াতাড়ি দেশে ডেমোক্রেসি চলে আসবে, একটা গণতন্ত্রের উত্তরণ হলে আর্মি ফিরে যেতে চায়। এখানে বেসিক্যালি আর্মি তো মাঠে থাকতে চায় না, কারণ আর্মির কাজ তো মানে মাঠে থাকা না। উনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, উনি এই সরকার আসার পরে উনি বারবারই একটা কথাই বলেছেন যে আর্মি যত বেশি মাঠে থাকবে তত হয়তো বিতর্কিত হতে পারে, ওটা উনি চান না। সাধারণত কোনো সিনিয়র আর্মি অফিসাররাই চান না যে ওনাদের সোলজাররা বা মাঠে যারা থাকবে বা জুনিয়র লেভেল পাবলিক ইন্টারেকশনে যাওয়া, কারণ আর্মির ট্রেনিং তো আসলে পাবলিক ইন্টারেকশনের জন্য না, পাবলিক ইন্টারেকশনের ট্রেনিংটা হলো পুলিশের। তা আর্মি কখন, আমরা যদি দেখি ইতিহাস থেকে, বাংলাদেশের ইতিহাসে দেখি আমরা, আর্মি সবসময় কিন্তু ক্রান্তিকালে আর্মিকে এই দায়িত্বটা পালন করতে হয়েছে, ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তো এইটা যেটা হচ্ছে যে এই আর্মি চিফ কিন্তু প্রথম থেকেই একদম 5 আগস্টের পর থেকে উনি বলছে যে যত তাড়াতাড়ি, যে কারণে উনি কিন্তু একটা ধারণা করেছিলেন যে 18 মাসের ভিতরেই আর্মি ফিরে যাবে, এবং এইটার জন্য উনি কিন্তু সবসময় তাগিদ দিয়েছিলেন যে আর্মি ফিরে যেতে চায়। প্রায় 1 লক্ষ সেনাবাহিনীর সদস্য মাঠে আছে, আপনি জানেন। এর মধ্যে অধিকাংশই ফেরত যাবে, কিন্তু কিছু সদস্য মাঠে থেকে যাবে না। আমরা জানি যে 30 বা 35 হাজার। এইটার বিষয়টা হচ্ছে যেটা গণতান্ত্রিক সরকার বা পলিটিক্যাল পার্টি যদি পাওয়ারে থাকে, তারা কিন্তু আগেও দেশ চালাইছে, তো তারা জানে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে কিন্তু পুলিশের কিছু মনোবল ভেঙে গেছে, সেইটাও আবার ফিরে নেওয়ার বিষয় আছে। তো যে কারণে এইটা একটা টেস্ট, আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু যদি রাখা হয় সেটা আসলে টেস্ট হিসেবে রাখা হবে, যদি সিচুয়েশনটা উইদিন 2-3 মান্থ এটা কন্ট্রোলে চলে আসে, সেই পর্যন্ত যাতে মানে রাজনৈতিক সরকারকে সাহায্য করার জন্যই থাকবে। আসলে এই সরকারের অনেক সমালোচনা করা হয়, কিন্তু বলা হয় যে সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা ইলেকশন আয়োজন করার জন্য এই সরকারের আমরা বেশ ভূয়সী প্রশংসা করছি এখন। কিন্তু সত্যিকার অর্থে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে তাদের যে রোল, কঠোর রোল প্লে করেছে, সেটার কারণেই আসলে এটি সম্ভব হয়েছে। আপনি কি মনে করেন? না, সেটা অবশ্যই, কিন্তু যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সামরিক বাহিনী ঠিক করতে পারতো, যে কথাটা বলা হচ্ছে সেইটা আসলে তাদের জন্য এতটা সহজ ছিল না। কারণ হচ্ছে যেসব পুলিশের কাছে কিন্তু সমস্ত ক্রিমিনালদের লিস্ট বা যারা এলাকায় গন্ডগোল সন্ত্রাস করে এইসব লিস্ট কিন্তু পুলিশের কাছে, কারণ আর্মির কাছে তো আসলে এগুলো নেই। যে কারণে পুলিশ যখন সহায়তা করে নাই, বা পুলিশের অনেক হিসাব নিকাশের বিষয় আছে, তাদের এলাকা কন্ট্রোল, তার মধ্যে তাদের মনোবল ভেঙে গেছে, এই সব কিছু মিলাই আমার ধারণা পুলিশ যদি সাহায্য করতো তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামরিক বাহিনী কিন্তু উন্নয়ন করতে পারতো। কিন্তু এইটা ঠিক যে এই ইলেকশনকে সাকসেসফুল করার পিছনে সশস্ত্র বাহিনীর বিশাল অবদান আছে, কারণ তারা যেভাবে
লাস্টের 2-3 দিন কঠোর অবস্থান নিয়েছিল, ওই কারণে এইবার গন্ডগোল কিন্তু একদম জিরো লেভেলে চলে আসছে। কিন্তু এই কঠোর অবস্থান তো আগেও নিতে পারতো। আমি বলতে পারবো না কেন আর্মি নেয় নাই, তবে আমি যে ধারণাটা করতে পারি, যেমন আর্মির উচ্চ পর্যায়ে একটা কথা আছে যে আর্মির ট্রেনিং তাই হইলো এমন যে আর্মি যদি টাচ করে সিভিলিয়ানকে ব্যথা পাবে, তো যেই ক্ষেত্রে হয়তো তারা ওইটা কঠোর হইতে হয়তো বা ওইভাবে কঠোর হইতে তারা চায় নাই, কারণ তাহলে হয়তো ক্যাজুয়ালিটি হবে, আর্মি বিতর্কিত হয়ে যেতে পারে, এইসব কারণে হয়তো আর্মি এতটা অ্যাগ্রেসিভ হয় নাই। কিন্তু নির্বাচনের স্বার্থে তাদেরকে ওই ভূমিকাটা নিতে হয়েছে এবং তারা ঠিক কাজটি করেছে। না, নির্বাচন সুষ্ঠু করার একটা চ্যালেঞ্জ ছিল আসলে। এবং আর্মি, আমি যতটুকু জানতে পেরেছি যে আর্মি চাইছে যে তাদের, আর্মিকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, সেইগুলো সমস্ত বিতর্ক থেকে বিতর্কর ঊর্ধ্বে আর্মি যেতে চাইছে, যে আর্মি তাদের সম্মানটা ঠিক রাখতে চাইছে। এবং সেটাই হয়তো তারা নির্বাচনের সময় যে ভূমিকাটা পালন করেছে তার মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। অবশ্যই এটা প্রমাণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।